দিন চারেক হলো খুন হয়েছে ওপাড়ার কালাম মিয়ার ছেলে সাজিব মিয়া। প্রকাশ্য দিনে দুপুরে কে বা কারা জবাই করে খুন করেছে তাকে, এ নিয়ে মামলা হলেও এখনও কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি পুলিশ। এদিকে ছেলে খুন হওয়ার পর থেকে কালাম মিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। দানা পানি ছেড়ে দিয়েছে লোকটি। কী বা করবে সে? ভাবে যে আপন বলতে আর কেউ রইল না তার। সাজিব ছেলে হিসাবে খুবই ভালো এবং নম্র ভদ্র ছিল। কারোর সাথে কোনোদিনও ঝগড়া করতে দেখা যায়নি তাকে। তবে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি সে। এই তো সেদিন খুন হওয়ার আগ মুহূর্তে কয়েকজন সান্ডা পান্ডা ছেলের লালসার হাত থেকে প্রাণ বাঁচালো যতীনচন্দ্রের কলেজ পড়ুয়া মেয়েটার। হয়তো সে জের ধরেই খুন হতে হয় তাকে। যাগ্গে বাবা, ওসব ভেবে আমার কাজ নেই। কোনোদিন দেখা যাবে আমাকেও খুন করে ফেলে রাখা হয়েছে ওই বড় রাস্তার মোড়ে। তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো? অবাক হয়ে সুরেশের কাছে জানতে চাইল ফারুক। তো কি করব? আগাছা উপড়াতে গিয়ে নিজে উপড়ে যাব? না বাবা, মরণকে আমি ভীষণ ভয় পাই। তার চেয়ে বরং কুলি মানুষ দুবেলা খেটে একবেলার খাবার জোগাড় করব। ওসব ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের। ফারুক কিছু বলল না, তবে চেহারা দেখে মনে হলো সুরেশের কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না সে। রাতের বেলা সুরেশ আর ফারুক স্টেশন থেকে বাড়ির পথে হাঁটছে। এ সময় চৌধুরীদের কলা বাগানের পথ ধরে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো তারা। বাগানের মাঝখানটায় কেমন যেন খচখচ করে আওয়াজ হচ্ছে। গাছের পাতাগুলো কেমন যেন নড়ে উঠছে। অবস্থা পর্যবেক্ষণ করতে এগিয়ে যেতে চাইল ফারুক, কিন্তু হাত ধরে আটকে দিল সুরেশ। মাথায় ইশারা করে বোঝালো ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ রাত এখন অনেক, কমসে কম 12টা হবে। তাছাড়া অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, যদি মন্দ কিছু হয়ে যায় তখন। সুরেশের কথায় যুক্তি আছে, তাই আর ওদিকে না গিয়ে বাড়ির পথে পুনরায় চলতে লাগলো তারা। কিছু দূর যাওয়ার পর দুজনেরই মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে। ফারুক সাহস করে এগিয়ে চললেও সুরেশের কিন্তু প্রচণ্ড ভয় হচ্ছে। মনে মনে রাম রাম জপ করা শুরু করে দিয়েছে সে। শরীরটা যেন ক্রমেই অবশ হয়ে যাচ্ছে তার। হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি খেয়েও খাচ্ছে না ও। অবস্থা বুঝতে পেরে তাই সুরেশের কাঁধে হাত চেপে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলো ফারুক। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ মটমট শব্দ করে তাদের একেবারে পায়ের সামনে এসে পড়ল একটা জাম গাছের ডাল। তাই থমকে দাঁড়ালো তারা। কলিজাটা কেমন যেন উঁচকে যেতে চাইল তাদের। শ্বাস প্রশ্বাসও যেন থেমে গেছে। অনেক কষ্ট করে ভেতর থেকে একটা গরম হাওয়া যেন ঠেলে বের হয়ে আসলো দুজনের। এ সময় ধূপ করে নেমে পড়ল বৃষ্টি, সাথে বয়ে চলল ভীষণ ঝড়। একেবারে গাছপালা ভেঙে পড়ার মতো দশা। আবার বেগতিক দেখে তাই দৌড় লাগালো তারা। হাঁপাতে হাঁপাতে এসে উঠল চেয়ারম্যানের বাড়িতে। কিন্তু রাত বেশি হওয়াতে ঘুমিয়ে পড়েছে সবাই। এখন কি করবে তারা? সুরেশ জিজ্ঞাসা করল। ফারুক কিছু না বলে তড়িঘড়ি করে এগিয়ে চলল কমলা বাচ্চুর ঘরের দিকে। চেয়ারম্যানের খাস চাকর সে, তবে ফারুকের সাথে বেশ খাতিরও রয়েছে তার। দরজাটার সামনে এসে এলোপাতাড়ি থাপড়াতে থাকলো কাঠের তৈরি দরজাটায়। কিন্তু বাইরে ঝড় বৃষ্টির কারণে কোনো শব্দই পৌঁছল না বাচ্চুর কানে। তার উপর কাঁচা ঘুম
এ ঘুম কি এত সহজে ভাঙে? এভাবে কিছুক্ষণ ডাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে জানলাটার কাছে গেল তারা। ধাক্কা দিতেই খট করে খুলে গেল সেটি। এবার বিদ্যুৎ চমকানির আলোয় স্পষ্ট দেখা গেল বাচ্চুর মুখখানি। এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে শরীর যেন একেবারে জমে গেছে। সুরেশটা খানিক কাঁপতেও শুরু করে দিয়েছে। তাই আর দেরি না করে হাতের মুঠোতে কিছুটা পানি নিয়ে ফারুক ছুঁড়ে মারল বাচ্চুর দিকে। পানির স্যাঁতস্যাঁতে পরশ পেতেই আচমকা জেগে উঠল সে। উঠেই বিছানার দিকে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তাই হাতড়ে হাতড়ে অবস্থা বুঝতে চাইল ও। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল আকাশে। জানলাটার দিকে চোখ পড়তেই আঁতকে উঠল বাচ্চু। ও মা, এই যে দুজোড়া চোখ ফেল ফেল করে চেয়ে আছে তার দিকে। ভয়ে কাঁথা মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে দোয়া দুরুদ পড়তে লাগলো সে। এ সময় ফারুকের গলার আওয়াজ শুনতে পেয়ে আগোছালো হয়ে উঠে বসল ও। কোনো রকমে তাকালো জানালাটার দিকে। আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে বলে ফারুককে চিনতে বেশি সময় লাগলো না তার। তাড়াতাড়ি করে বন্ধ দরজাটা খুলে দিয়ে ফারুক আর সুরেশকে ঘরে ঢোকালো। এরপর দুজনকে দুটো শুকনো কাপড় আর একটা গামছা দিলে তা দিয়ে শরীরটা মুছে ভিজে কাপড়গুলো পাল্টে ফেলল তারা। ইতিমধ্যে বাচ্চু তার হ্যারিকেনটাতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এবারে বল, এত রাতে তোমরা কোত্থেকে? অবাক হয়ে জিজ্ঞেস করলো বাচ্চু। আর বলো না ভাই, কাজ সেরে স্টেশন থেকে ফিরছিলাম, কিন্তু চৌধুরীদের কলা বাগানটায় আসতেই কী সব কাণ্ড কারখানা ঘটতে লাগলো। সুরেশ তো ভয়ে কাঠ, আমিও কম ভয় পাইনি। এর মধ্যে বৃষ্টি আর ঝড় শুরু হলে কোনো রকমে দৌড়ে তোমার কাছে এলাম। বেশ করেছো, এখন শুয়ে পড়ো তো দেখি, সকাল হলে বাড়ি যে ওখানে। হ্যারিকেনের প্রদীপটা নিভু নিভু করে শুয়ে পড়ল তারা। বাইরে তখনও ঝড় বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানির পাশাপাশি ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে গুরুম গুরুম মেঘেদের চিৎকার। যাই হোক, ভোরের আলো ফুটতেই ফারুক আর সুরেশ বাচ্চুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল বাড়ির দিকে। চৌধুরীদের বাগানটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ল গত রাতের কথা। তাই কৌতূহলবশত বাগানে ঢুকলো তারা। ঢুকে দেখল চৌধুরীর ক্ষত বিক্ষত লাশ। ইলে চমকে গেল তাদের। সুরেশ তো দেখেই বিকট চিৎকার করে বসল। ফারুক কোনো রকমে তার মুখ চেপে ধরে সেখান থেকে কেটে পড়ল যত তাড়াতাড়ি সম্ভব। বাড়ি ফিরে দুজনে নিম পাতা মেশানো গরম জল দিয়ে স্নান সেরে নিল। কিন্তু আসল ঘটনা চেপে গেল সবার কাছে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।